দেশে আমরা স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তপ্ত ক্যাম্পাস। নিজেদের রাজাকার বলতে লজ্জাও করে না বললেন প্রধানমন্ত্রী। রাজাকারের পক্ষে স্লোগান রাষ্ট্রবিরোধী বললেন পররাষ্ট্রমন্ত্রী। কোন পথে কোটা আন্দোলনে, এই শিরোনাম আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমরা একটু শুরুতে পরিচয় করাতে চাই। আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু সরাসরি জাকারিয়া কাজল আপনার কাছে একটু আসি। নিজেদের রাজাকার বলে দাবি করে স্লোগান গতকাল মধ্যরাত থেকে আমরা দেখলাম, যারা আসলে কোটা সংস্কারের দাবিতে বিগত বেশ কয়েকদিন ধরে আন্দোলনটি করছিল। এটি আসলে কিসের ইঙ্গিত? কোটা সংস্কার আন্দোলন কোন পথে, আপনার কাছে একটু জানতে চাই। আমি শুরুটা এইভাবে বলতে চাই, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। মানে এই বাংলা স্বাধীনতার এত বছর পরে মুক্তিযুদ্ধের একটা পক্ষের একটা শক্তি পরপর তিনবার ক্ষমতায়, চারবার টানা তিনবার। এই সময় বাংলাদেশে এই স্লোগান শুনতে হবে, একটি দুর্ভাগ্য আর কিছু আছে বলে আমি মনে করি না। আমি এখানেও বলেছি, আগেও বলেছি যে এই কোটা আন্দোলন, এই আন্দোলনটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা বোধহয় কিছু না কিছু সিম্প্যাথি ছিল। কিন্তু কালকের পর থেকে আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, অনেকে আমাকে বলেছে যে ভাই আপনারা যেটা প্রেডিক্ট করেছিলেন, মানে আপনারা অনুমান করেছিলেন সেটাই তো হলো। আমি কী অনুমান করেছিলাম? বলছে ভাই আপনারা কিন্তু বলেছিলেন যে এই আন্দোলনটা অন্য কারো হাতে চলে যাওয়ার একটা আভাস আপনারা দেখছেন। আমি কিন্তু বলেছি এটা, যে এই আন্দোলনটা কেবল ছাত্রদের মধ্যে যে সীমাবদ্ধ নেই, এর কিছু আভাস বোঝা যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনার যখন আন্দোলন তুঙ্গে তখন বিএনপি সমর্থন দিয়েছে ইত্যাদিতে, কিন্তু বিএনপির যেটা ছাত্রদের সংগঠন, ছাত্রদল কিন্তু অফিসিয়ালি কোনো ওইভাবে সমর্থন দেন। কিন্তু যেদিন রায় বেরোলো, আংশিক রায় বেরোলো এবং অ্যাপিল বিভাগ একটা স্টেপ নিল, যেটা দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ একটা ইন্ডিকেশন, সেই দিনই কিন্তু ছাত্রদলের সভাপতি প্রকাশ্যে অফিসিয়ালি সংবাদ সম্মেলন করে সমর্থন জানালো। তখনই আমার মনে হয়েছে যে ডালমে কুচ কালা হয়, এবং সেটা তো আমরা দেখছি। আপনি দেখেন, কি বলবো আর, মানে আমি আসলেই একটা আন্দোলনকে কিভাবে মানে পলিটিসাইজ করে। যে এতদিনে আমি বলতাম যে আওয়ামী লীগের যারা নেতা আছেন, মন্ত্রী আছেন, অনেকেই বলছেন এই কথাগুলো। এখন তো মনে হয় যে তারা তাদের অনুমান, এবং আমরা যারা কিছুটা আভাস পাচ্ছিলাম যে এটা কারো কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের একটা মঞ্চ হিসেবে তারা ব্যবহার করছে। কালকে তো এটা প্রমাণিত হলো, তাই না? আপনি দেখেন, আমরা কি স্লোগানটা তো আমি বলতেও আমার লজ্জা লাগছে। তো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এটা বলার সাহস হয় কিভাবে? আমি তো মনে করি এর দায় কিছুটা আওয়ামী লীগেরও আছে। কেন? আওয়ামী লীগ জ্ঞানত বা অজ্ঞানত এদের পৃষ্ঠপোষকতা করেছে। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা ছিল বলে কিন্তু বহু রাজাকার বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি কালকের ঘটনার পর হয়তো আপনি ডিটেল আসবেন, কালকের ঘটনার পরে আওয়ামী লীগ নেতৃত্বের কাছে আমার একটা বিনীত অনুরোধ এবং একটা জোরালো দাবি থাকবে, আপনারা এবার একটু দেখেন আপনাদের প্রশ্রয়ে কাদের কাদের আপনারা প্রশ্রয় দিয়েছেন, যে যার ফলে আজকে এগুলো হচ্ছে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে, একটা বিতর্ক আছে যে হ্যাঁ এখন যারা রাজনীতি করে, ছাত্রদল করে, শিবির করে, তারা তো কেউ ৭১-এর অনেক পরে তাদের জন্ম, তারা তো রাজাকার না, তাদের আপনারা কেন বলে? শোনেন, এই যে কালকে যারা করেছে তারা তো আমাদের সন্তানদের বয়সী। কিন্তু বীজ বলে একটা কথা আছে না, এরা যে রক্ত বীজের বংশধর, কালকে তারা প্রমাণ করেছে। আমি অনেকবার বলেছি, ওয়ান্স রাজাকার, বংশ পরম্পরায় যে রাজাকার, গতকালের ঘটনা তার প্রমাণ। আপনি চিন্তা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে মেয়েরা বলছে আমরা রাজাকার। এই মেয়েরা কি ভুলে গেছে ৭১-এর রোকেয়া হলে কী হয়েছিল? তাই না? এই যে কালকে যারা স্লোগানগুলি দিল আমরা রাজাকার, এই আন্দোলনের প্রথম থেকেই, এই আন্দোলনের কেবল না, বাংলাদেশের ৭৫-এর পর থেকে মুক্তিযোদ্ধাদের নিগৃহীত করার, মুক্তিযোদ্ধাদের ডিফেম করার, মুক্তিযোদ্ধাদের অবহেলা করার, অপমান করার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৫ বছরে, সেই কথা কিছুটা প্রলেপ হয়তো দেওয়া গেছে। কিন্তু যারা ওই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা যে রক্তবীজের মতো ক্রমবর্ধমান, এবং তারা যে তাদের এই অবিরাম অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে, গতকালের ঘটনা তার আরেকটা প্রমাণ বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি না, আমি বিশ্বাস করি। জি, আমি একটু জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। নিজেদের রাজাকার দাবি করে যে স্লোগানটি আমরা গতকাল মধ্যরাত থেকে দেখলাম, এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। সাধারণ ছাত্ররা যে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে, এই আন্দোলনকে বিতর্কিত করে কিনা এই স্লোগান?
হ্যাঁ, ধন্যবাদ। দেশ সুন্দর যারা দেখছেন এবং আমার সহ-আলোচক সিনিয়র সাংবাদিক কাজল ভাইকে সহ শুভেচ্ছা জানাই। আসলে আমরা সবাই কিন্তু স্তব্ধ, যারা বাংলাদেশকে বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, যারা জয় বাংলা বিশ্বাস করি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। স্যার, আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় এই ঘটনা ঘটতে পারে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলা আছে, যে ঢাকা আন্দোলনের সৌপার্জিত স্বাধীনতা, সবচেয়ে বড় কথা হলো স্বাধীনতা আন্দোলন না বাংলাদেশ বিনির্মাণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা কিন্তু সবাই জানি আমরা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক বটতলা বলতে যেটা বোঝাই, সেখান থেকেই শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব। শুধুমাত্র একটা দেশের গণ আন্দোলন বলবো না, একটা দেশ নির্মাণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রেখেছে। আজকে বাংলাদেশের যে লিডিং পর্যায়ে যারা আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন। এবং আমি আমার বিশেষ করে আমি 90-91 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এবং আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়টা কিন্তু আমি এখানে, যেহেতু আমি ছাত্রলীগ করতাম, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটিয়েছি। আমরা কখনোই, এমনকি আমরা দেখেছি যখন শিবির কখনো মিছিল করার সাহস করেনি, এই সমস্ত ওই যে রাজাকার নিয়ে যে শব্দটা বললো। এবং আমার এখনও মনে আছে চট্টগ্রামে কিন্তু একটা বিজয় মেলা হতো। তো চট্টগ্রামের বিজয় মেলা না, মানে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে নেওয়া হতো যারা ফ্রিডম ফাইটার ছিলেন, এবং তৎকালীন আমার এই কাদের সিদ্দিকী সাহেব, তাকে নেওয়া হয়েছিল। তিনি দুইটা শব্দ বলেছিলেন, মানে তার ঘৃণিত দুটো শব্দের মধ্যে একটা হলো রাজাকার, একটা হলো জিন্দাবাদ। তিনি বলেছেন যখন জিন্দাবাদ শব্দের উচ্চারণ করা হয় তখন আমার কাছে মনে হয় কোনো রেপিস্ট, 71-এর রেপিস্ট এই কথাটা বলছে, এই স্লোগানটা উচ্চারণ করছেন। তিনি বলছেন এই ইয়ার মধ্যে বোঝা যেত এরা কত ভয়ঙ্কর ছিল রাজাকার। এবং রাজাকারের আবিধানিক অর্থ আমরা কি বুঝতে চাই না। আমরা জানি যে বাংলাদেশে যারা নেকড়ের চেয়ে অধম আমরা যাদেরকে মনে করি তারা হলো রাজাকার। এবং খুব সোৎসাহে কারণ যে স্লোগানটা তারা দিয়েছেন, এবং আমরা যেটা বলেছিলাম তা এই সবসময় এই টাইপের আন্দোলনগুলোকে এক ধরনের ছিনতাই করা হয়। যারা খুব সুযোগ সন্ধানে রয়েছে, যারা এই যে বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির বিষয়টাকে মেনে নিতে পারেনি, যারা 71-এর যে পরাজিত শক্তি এবং 71-এর যে এই যুদ্ধ অপরাধীদেরকে যে ফাঁসির কাস্টে ঝুলানো যারা মেনে নিতে পারেনি, তারাই কিন্তু এই স্লোগানটা দিয়েছে আমরা বলে মনে করি। আরেকটা জিনিস দেখেন, কোটা নিয়ে একটু কথা বলতে চাই। আজকে যে কোর্টের যে বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে, আপিল বিভাগ 7 তারিখ একটা রায় দিবে, এটা কিন্তু সরকার কাদের পক্ষ হয়ে কাজ করছেন? আমার কাছে যেটা মনে হয় যে কোটার আন্দোলন যারা করছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে স্পষ্ট নয়। একটা জিনিস কিন্তু বিচারাধীন কোনো বিষয় নিয়ে তো সরকার মন্তব্য করতে পারে না। আর আরেকটা জিনিস, মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিষয়কে তারা কিন্তু ভুল ব্যাখ্যা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি চাকরি না পায় তাহলে কি রাজাকারের ছেলেমেয়েরা পাবে? উনি কোনো অবস্থাতেই কিন্তু আন্দোলনকারীদেরকে মিন করেন। এটা আন্দোলনকারীদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার জন্য কিন্তু এই জিনিসটাকে ভিতরে ঢুকে এবং এক ধরনের অস্থিতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এবং আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমি মনে করি যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমি মনে করি ছাত্রলীগের সেই রূপ আমরা আবার দেখতে পাচ্ছি, যে এই ছাত্রলীগকে দিয়ে আমরা দেশের স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত স্বাধিকার আন্দোলনে যে অগ্রণী ভূমিকা ছাত্রলীগ পালন করেছিল। এবং আরও যদি বলি মানবিক মুক্তির মিছিল, যদি বলি ভোটের অধিকার, ভাতের অধিকার, যে বিষয়টাতে আমরা সবসময় সক্রিয় ছিলাম, আজকে ছাত্রলীগ সেখানে সক্রিয় ভূমিকা পালন করছে। মধ্যরাতে সমস্ত মানুষ এসে দাঁড়িয়েছেন শাহবাগের মোড়ে এবং তারা সেদিন স্লোগান দিয়েছে, আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি। এবং আমরা দেখলাম যারা এই চেতনায় বিশ্বাস করত তারা ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক ধরনের লড়াই শুরু করেছে এই বাঙালিত্বকে নিয়ে, আমাদের জয় বাংলাদেরকে নিয়ে। আপনি দেখেন একটা বিশেষ করে আজকে দেখবেন অনেকের ফেসবুক ফুটেজে কিন্তু সেই 71-এর যে রণাঙ্গনের যোদ্ধারা যেভাবে স্লোগান দিচ্ছে, জয় বাংলা, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, মহান নেতা, মহান জাতির মহান নেতা শেখ মুজিব, শেখ মুজিব, এই স্লোগানগুলো কিন্তু আবারও কিন্তু উঠে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বলেছেন, রোকেয়া হলের মেয়েরা যে স্লোগান দিচ্ছে, সেই রোকেয়া হলে 300 মেয়ে সেদিন হত্যার শিকার হয়েছিলেন 25শে মার্চের প্রথম প্রহরে, এবং প্রায় 40 জন মেয়ে কিন্তু রেপ হয়েছে শুধু একটা হলে। এরকম অসংখ্য ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। এবং আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মুনির চৌধুরী, যদি বলি জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সবাই মিলে কিন্তু যে তাদেরকে এখানে খুন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং দেখেন তারা কিন্তু প্রথম আক্রমণটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এক ধরনের মুক্ত বুদ্ধির চর্চা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং আজকের যে লড়াই সংগ্রাম আন্দোলন সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে। এবং কোটা আন্দোলন নিয়ে কিন্তু কেউ কিন্তু অসহিষ্ণু কোনো আচরণ করেনি। বিশেষ করে আমি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা ছাত্রলীগ করেন তাদেরকে আমি অবশ্যই ভাবো, তারা প্রত্যেকটা মুহূর্তে বলেছেন যৌক্তিক সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে একমত, 7 তারিখ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এবং এই 7 তারিখের অপেক্ষা কেউ করলো না। আজকে তাদের আন্দোলনটা এক ধরনের ছিনতাই হয়ে গেল, আমি আবার বলবো। এবং এই ছিনতাই শিকার কিন্তু এই ছাত্রলীগ, এবং উত্তপ্ত এখনো কিন্তু উত্তপ্ত একটা চলছে। এবং ছাত্রলীগের যে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান, ছাত্রলীগ অবস্থান করছে এবং এটা অনেকটা ছড়িয়ে পড়েছে। এবং কোটার পক্ষের যারা আন্দোলন করছেন তারা শহীদ মিনারের উপর থেকে তারা এখানে আসার চেষ্টা
করছেন। তো আমার কাছে মনে হচ্ছে তাদের আন্দোলনটাকে তারাই নস্যাৎ করে দিয়েছেন। কালকে দেখেন তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। তাদেরকে যথেষ্ট সম্মানের সাথে মহামান্য রাষ্ট্রপতির যিনি মিলিটারি সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু তাদের এই যে অভিযোগপত্রটা নিয়েছেন, তাদের যে আবেদনটা ছিল সেটাও কিন্তু গ্রহণ করা হয়েছে। এমন না যে তাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে, এমন না যে তাদেরকে নিগৃহীত করা হচ্ছে। বরঞ্চ এটা বলবো ৭৫-এর পর থেকে এই মুক্তিযোদ্ধারা কিন্তু কাজল ভাইও বলেছেন কতভাবে নিগৃহীত হয়েছেন। আমরা হয়তো ৭১-এর পরবর্তী প্রজন্ম কাজল ভাইয়ের আমাদের চেয়েও বেশি দেখেছেন বিষয়টা। আরেকটা জিনিস আমরা অনেকেই জানি না হয়তো বা, আপনি অবাক হয়ে যাচ্ছে কোটা নিয়ে অনেক বিষয় কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনি দেখেন মুক্তিযোদ্ধার কোটার যে বিষয়টা আছে এটা কিন্তু কখনোই, বিশেষ করে গত ৭-৮টা বিসিএসসি মিলে কিন্তু 8% ফিল আপ হয়নি। আর মেধা এবং কোটা এই দুটো কিন্তু পার্থক্য কিন্তু আমরা অনেকেই বুঝি না, কিংবা অনেকেই কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং আপনি দেখেন মেধার সমস্ত স্তর পার হয়ে কোটার বিন্যাসটা শুরু হয়। কিন্তু এখানে এমনভাবে বলা হচ্ছে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তানেরা সাদা খাতা জমা দিলে ওরা 60 নাম্বার পেয়ে যাচ্ছে, তারা লিখেও 60 নাম্বার পাচ্ছেন। এইভাবে কিন্তু এক ধরনের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে। আন্দোলনটাকে কি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে বলে মনে করেন? ভিন্ন খাতে শুধু প্রবাহিত না, এটাকে ছিনতাই করা হয়েছে আমি মনে করি। ওই যে যারা বসে আছেন ওত পেতে তারা কিন্তু এটাকে ছিনতাই করেছে। এবং আমি মনে করি তাদের যে একটা উদ্যোগ, এই যে কোটা সংস্কারের যে বিষয়টা তারা অনেকটা জাতির সামনে নিয়ে আসতে পেরেছিলেন এবং অনেকে সমর্থনও দিয়েছেন, তারা কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি পিছিয়ে পড়েছে। এবং এটা আমার পক্ষে, আমি যেটা বিশ্বাস করি, তারা সামনে আসার কোনো সম্ভাবনা এবং সুযোগ কোনোটাই তাদের মধ্যে। জি জনাব জাকারিয়া কাজল, আপনার কাছে একটু আসতে চাই যে আজকের যে উত্তাপ আমরা লক্ষ্য করলাম, ধাওয়া পাল্টা ধাওয়া কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগ ক্যাম্পাসের মধ্যে যে একটু উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তাপ কিন্তু এখনও আছে। পরিস্থিতি বিবেচনা আসলে কি বলবেন, আন্দোলন কিছু মানে প্রশমিত হয়ে গেল কিনা, আন্দোলনের যে ব্যাগ? শোনেন, এই আন্দোলন যখন তুঙ্গে তখন ওই একটা টেলিভিশনে আমার সঙ্গে যে গণ অধিকার পরিষদের নেতা, যিনি কোটা বিরোধী আন্দোলনের ফসল বা আন্দোলনের সবচেয়ে সুফলভোগী, ঢাকা নুরু সাহেব, পুরো নামটা কি জানি, 2018 না নুরু ভিসি হলো যে ঢাকা ভিপি হলো যে, তিনি ছিলেন আমার সঙ্গে। তিনি বললেন যে 2018-তে যখন আমরা আন্দোলন করি, পুলিশ আমাদের বেধড়ক পিটিয়েছে, ছাত্রলীগ আমাদের বেধড়ক পিটিয়েছে, আমরা আহত হয়েছি, হলের ছেলেমেয়েরা এসে আমাদের সেবা শুশ্রূষা করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে। তার মানে ভাই, আমি তখন বললাম যে কিন্তু এবার পুলিশও খুব সহনশীল, ছাত্রলীগও কিছু করেনি। তার মানে প্রশাসন এবং ছাত্রলীগ সবাই কিন্তু এই আন্দোলনকারীদের প্রতি অসম্ভব সহিষ্ণু এবং অসম্ভব ধৈর্যশীল ছিল। এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিতে আমি নিজে বক্তৃতায় শুনেছি, প্রেসিডেন্ট বলছে যে আপনারা জনদুর্ভোগ, তাদের অ্যাপিলটা ছিল আপনারা জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, আপনাদের সঙ্গে আমরা আসছি। কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা ছিলেন শাহবাগে, ছাত্রলীগে যে টিএসসির সামনে যে মিটিংটা করলো দেখেছে সবাই। এবং ছাত্রলীগ এটাও বলেছে আমরাও একটা যৌক্তিক সমাধান চাই, এবং ছাত্রলীগ বলছে আমরা এর পক্ষে, আমরা যৌক্তিক সমাধান চাই। ছাত্রলীগের অ্যাপিলটা ছিল যে আপনারা জনদুর্ভোগ করেন, মানে দুইটা অ্যাপিল ছিল, একটা ছিল জনদুর্ভোগের সৃষ্টি করবেন না, আর কিছু ছিল অপেক্ষা করেন 7 তারিখ পর্যন্ত। ছাত্রলীগ কিন্তু কোথাও আজকে আপনারা যেটা বলা হচ্ছে যে ছাত্রলীগ হামলা করেছে ইত্যাদি ইত্যাদিতে, গতকালের রাতের এই রাজাকার এই স্লোগানের পরে আমি তো মনে করি ছাত্রলীগ মানে আমি যে কোনো হামলার, কিন্তু যে কোনো মুক্তিযুদ্ধের চেতনা আছে বা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এমন যে কোনো মানুষের পক্ষে তো এটা মেনে নেওয়া কঠিন যে আমার এখানে দাঁড়িয়ে বলছে যে ঢাকা যে আমরা সবাই রাজাকার। মানে আমি জানি না, মানে এখনও তো দেখলাম যে মানে এই ঘটনার পরেও তো কি বলবো, সরকারের পক্ষ থেকে তো সহনশীল আচরণই করা হচ্ছে বলে আমি মনে করি। এই ঘটনার পর তো যাই স্বঘোষিত রাজাকারদের তো গ্রেফতার করা উচিত বলে আমি মনে করি। মানে আপনি যেটা বললেন, এই আন্দোলনের প্রতি মানুষের যে সমর্থন বা মৌন সমর্থন বলেন, সহানুভূতি ছিলেন, কালকে তো সেই সহানুভূতির ইয়েতে পানি ঢেলে দিয়েছে আন্দোলনকারীরাই। তারা কি বুঝতে পারেনি যে তারা কারাই এই কাজটা করলো? এখন তো মনে হচ্ছে যে এটাকে এই নিজেদের পক্ষে নেওয়ার জন্য একটা রাজনৈতিক মহল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। কারা হতে পারে আসলে? কারা আসলে? সেটা স্বাধীনতা বিরোধী যারা আছে, যারা বিভিন্নভাবে চেষ্টা করে সরকারকে কোনো বেকায়দায় ফেলতে পারেনি, স্টেট জামাত, শিবির, বিএনপি, তারা নইলে যখন আন্দোলন তুঙ্গে তখন ছাত্রদলের সভাপতি কিছু বলেননি। যখন এটা একটা যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছে তখন তিনি কেন বলে যে না আমাদের সমর্থন আছে ইত্যাদি, তো প্রকাশ্যে, তাই না? আর শিবির তো জানেনি, শিবির সবসময় নেংটি উদরের মতো আড়ালে কাটে, তারা তো প্রকাশ্যে আসে না।
আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি এদের দেখেন, এদের পরিচয় বের করেন, যারা এই বিভিন্ন এই যে বিভিন্ন জায়গায় টেলিভিশনের সামনে বক্তব্য দিচ্ছে। আমি তো দায়িত্ব নিতে বলতে পারি, এদের যদি আপনি ঠিকুজি গোষ্ঠীর খোঁজ নেন, দেখবেন যে প্রত্যেকেরই শিবির কানেকশন আছে, সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। নিশ্চয়ই আমরা আরো বেশি আলোচনা করবো। আমরা একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব জাকারিয়া কাজল, আপনার কথাই শুনছিলাম, আসলে কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে, আমরা গতকালই দেখলাম, এবং সাধারণ ছাত্ররা সরকার নির্বাহী বিভাগের কাছে আসলে সমাধানটি আগে থেকেই চেয়েছিল। কোর্টের রায়ের মাধ্যমে সেটি একটি সমাধান দিয়েছে, এবং এতে আসলে কোটা সংস্কার আন্দোলন কতটা প্রশমিত হবে, এবং আজকে গতকাল রাতের যে ঘটনাগুলো সবকিছু গতকাল রাতের ঘটনা আপনার কাছে মনে হয় কিনা আন্দোলনটি এবার একটু স্থিমিত হয়ে যাবে? আন্দোলন স্থিমিত, গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে এটা আন্দোলনকারীদের একটা আত্মঘাতী পদক্ষেপ বলে আমি মনে করি। আমি যদিও আমার সন্দেহ আছে যে এই আত্মঘাতী পদক্ষেপের পেছনে আন্দোলন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কতটা হাত আছে, আর তাদের যারা ব্যবহার করতে চায় তারা কতটুকু ব্যবহৃত হয়েছে, এটা একটা আলাদা ডিবেট। আমি নিশ্চিত তারা জ্ঞানত বা অজ্ঞানতাবশত ব্যবহৃত হয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। আর প্রথমে যে আপনি কথাটা বললেন, দেখেন হাইকোর্টের রায় প্রকাশের আগে আমি বলেছিলাম, অন রেকর্ডই বলেছি যে আমার কেন জানি, আমি তো আইনের ছাত্র না, কিন্তু আমার কেন জানি মনে হয় অবস্থা দৃষ্টে যে আদালতের রায়ে এমন একটা রায় আসবে যেটা একটা এভিনিউ খুলে দেবে টু সলভ দ্য প্রবলেম, এবং রায় কিন্তু তাই হয়েছে। আচ্ছা, একটা জিনিস বলছেন, যারা কোটা নিয়ে আন্দোলন করেছে তারা কেন আন্দোলন করেছে? তারা চাচ্ছেন, তাদের প্রাথমিক দাবি ছিল 2018 পরিপত্রটা বহাল রাখতে হবে। তো সরকারও তো সেটাই সেই পক্ষেই, কারণ মামলাটা করেছে মুক্তিযুদ্ধের দুই সন্তান। তারা চাচ্ছে 18 পরিপত্রটা বহাল করা হোক, আর সরকার এটা বাতিল করেছে। বহাল করা হোক, সরকার এটাকে কন্টেস্ট করছে না, আমরা বাতিল করেছি। তার মানে কি, সরকার, কোটা আন্দোলনকারীরা যেটা চাচ্ছে, সরকার তো তাদের পক্ষ হয়ে মামলা লড়ছে। হাইকোর্ট একটা রায় দিল, এটা বাতিল, পরিপত্র বাতিল। সরকারই কিন্তু অ্যাপিল করেছে, এটা কিন্তু কোটা আন্দোলনকারীরা অ্যাপিল করে নাই যে না এটা বহাল রাখো, অ্যাপিলটা কিন্তু সরকারই করেছে। মানে তাদের যে দাবি সেটার পক্ষে কিন্তু সরকারই লড়ছে। এখন সরকার কি করবে? এটা বলটা তো আদালতের কোর্টে, তারা বলছে নির্বাহী আদেশে। এখন ধরেন যদি সরকার যদি মামলাটা অ্যাপিলটা উইথড্র করে, তাহলে তো হাইকোর্টের রায়টাই বহাল রয়ে গেল। আর সরকার নির্বাহী আদেশে কিছু করার কোনো ধরনের কোনো সুযোগ, আইনি সুযোগ নেই। আর সরকার কিছু করলে তখন তো এরাই বলবে, বিরোধীরাই বলবে যে আইনের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ। তো এর কী করবে সরকার? কাজে এই যে যেমন ধরেন হাইকোর্টের রায় যেটা দেখলাম, যে সরকার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে, তারপরে সরকারকে একটা এভিনিউ খুলে দেওয়া হয়েছে। অ্যাপিল বিভাগ হয়তো জানি না, হয়তো আরো সুনির্দিষ্টভাবে আরেকটা এভিনিউ খুলে দিতে পারে। এখন কি সেই সুযোগ আছে? মানে কোন সুযোগ? রায়ের পরে সরকার কি পরিবর্তন? হ্যাঁ, এটা তো রায়ই আছে, সরকার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে। এবং যারা কোটার ওটা নিষিদ্ধ চেয়েছিল কোটা, তারাও কিন্তু এখন সংস্কারের কথাই বলছেন। এখন কিন্তু আন্দোলনটা হলো কোটার সংস্কারের। এই যে একটা কথা বলা হয় যে মুক্তিযোদ্ধা 30%, যেটা সালাউদ্দিন সাহেব কিছুটা তুলেছেন, কয় পার্সেন্ট ইউজ হয়েছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট বিগ। এটা তো ব্যবহৃত হয় না, নাম্বার 1। নাম্বার 2, বলা হচ্ছে যে নাতি, মানে ছেলে মেয়ের পরের শুনেন, 75-এর পরে 75 পর্যন্ত মুক্তিযোদ্ধা যারা ছিলেন, এই মুক্তিযোদ্ধাদের 80% কিন্তু গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। স্বাধীনতার পরে তাদের কিন্তু চাকরি পাওয়ার যোগ্যতাও ছিল না, কারণ ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা লাগে মুক্তিযোদ্ধাদের 80% সেই যোগ্যতা ছিল না। তাদের পরবর্তী প্রজন্ম হয়তো শিক্ষিত হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 75-এর পরে 25-30 বছর কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় ছিল। তখন মুক্তিযোদ্ধাদের সামরিক বাহিনীতে আরম্ভ করে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, এবং মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় পেলে চাকরি দেওয়া হয়নি। এরকম বহু উদাহরণ আছে। এরকম উদাহরণ তো আমরা বিএনপি আমলে দেখছি, যে কোনো ট্রেনিং একাডেমি থেকে সফলভাবে ট্রেনিং সমাপ্ত করার পরেও তাদের জয়েন করতে দেওয়া হয়নি। যে পুলিশের উদাহরণ আছে এরকম। এই আমাদের ডিসিডিবি যে হারুন সাহেব বলছিলেন যে তিনি সফলভাবে সারদার ট্রেনিং সম্পন্ন করার পরও তাকে সহ তার অনেক ব্যাচমেটকে জয়েন করতে দেওয়া হয়নি, তারা পরে মামলা করে যে, মানে এটা এই জন্য বললাম, তার মানে কি এত বছর মুক্তিযোদ্ধার সন্তানরা কোনো চাকরি পায়নি। তো এরপরে এখন তো তাদের সন্তানরা
যোগ্য, তো তাদেরও কি আপনারা সুযোগটা দেবেন না? কাজে এটাকে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। নাম্বার ওয়ান, একটা জিনিস মনে রাখতে হবে, আপনি আমি সালাউদ্দিন সাহেব আজকে এখানে বসে কথা বলছি, এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের কল্যাণী। এই মুক্তিযোদ্ধারা দেশটা আমাদের দান করেছেন বলেই কিন্তু আজকে যারা নিজেদের রাজাকার বলছেন তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, তাদের বাবা মারা তাদের পড়ানোর মতো সক্ষমতা অর্জন করেছে। যদি এই মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশটা না দিত, আমরা কে কোথায় থাকতাম সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কাজেই যারা আমাদের জন্য, আমি কিন্তু জ্ঞানত বলছি, তারা দেশটা আমাদের দান করেছেন, তাদের তো আমরা এত বড় কিছু দান করতে পারবো না, কিন্তু তাদের ন্যূনতম সম্মানটুকু আমরা দেখাবো না, এটা তো হয় না। এই যে কোটা নিয়ে বলা, আচ্ছা ভাই, নরওয়ে তো 50% নারী কোটা, পৃথিবীর সব দেশেই তো কোটা আছে, তো আমার এখানে সমস্যাটা হ্যাঁ ঠিক আছে, যৌক্তিক যদি কোনো সংস্কার করতে হয় সরকারও তো এটা করবে না এমনটা বলেন, ইভেন আদালতের রায়ও বলা হয়েছে, তো সেটার জন্য নিজেদের রাজাকার হইতে হবে কেন? তার মানে কি রক্তে কাঁপন, তাদের ওই স্বাধীনতা বিরোধীদের যে রক্তে কাঁপন, সে পাকিস্তানি কনফেডারেশনের সেই রক্তবীজের বংশধররা রয়ে গেছে। আমি তো মনে কালকের ঘটনার পরে আমাদের সকলের যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে তাদের ৭১-এর স্মৃতিগুলি স্মরণ হওয়া উচিত, এবং আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ নেতৃত্বর বোঝা উচিত যে তারা জেনে বা না জেনে যদি মুক্তিযুদ্ধ বিরোধীদের পৃষ্ঠপোষকতা করে থাকেন সেটা পুনর্বিবেচনা করা উচিত। এবং আওয়ামী লীগের যদি এরকম আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ যদি কোনো না কোনো যে কোনোভাবে রাজাকার বা রাজাকারের সন্তানদের পৃষ্ঠপোষকতা করে থাকে, সেটা যাচাই বাছাই করে আওয়ামী লীগকে আবার পুরো মুক্তিযুদ্ধের চেতনায় আসা উচিত। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, এই গতকালকের ঘটনা বা গত কয়েকদিন ধরে যেসব ঘটনাগুলো ঘটলো, এটি কি আন্দোলনটি কি ঝিমি যাবে বলে মনে করেন কিনা, বা সমাধানের গত কয়েকদিন তো আসলে আন্দোলনটা কিন্তু চলছে, এবং আমি বলবো যে যথেষ্ট ধৈর্যের সাথে পুলিশ বলেন, ছাত্রলীগ বলেন, ক্যাম্পাসে এক ধরনের তারাও মিছিল করেছে, ছাত্রলীগও পাশাপাশি মিছিল করেছে, এবং আমরা কোথাও কোনো ধরনের ঘটনা ঘটতে দেখিনি, এবং যথেষ্ট সংবেদনশীল ছিল, যথেষ্ট ধৈর্যের সাথে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু সবাই কিন্তু সব কিছু করেছেন। কিন্তু কালকের একটা ঘটনা কিন্তু সব কিছু বদলে দিয়েছে। আপনি দেখেন রাতের অন্ধকার থেকে একদম সমস্ত বলব যে আমরা সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানতে পেরেছি এরকম একটা ঘটনা ঘটেছে, এবং সাথে দেখেন আমরা সমস্ত আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তারা তাদের একটা স্লোগান দিল, তুমি কি আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু সবাই কিন্তু এক ধরনের প্রতিবাদ করে পাশে জানিয়েছে। এবং মধ্যরাতে দেখেন শাহবাগে গিয়েও কিন্তু অনেক অবস্থান করেছেন, ছাত্রলীগ মিছিল করেছে কালকের ঘটনার পরে কিন্তু আমরা সকলেই এক ধরনের মর্মাহত। আমি বলি যে এটা অবশ্যই, এবং আজকে সম্ভবত সাংবাদিক যে সংগঠনটা আছে তারাও কিন্তু এই ধরনের ধিক্কার জানিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে এই চেয়ে বেদনাদায়ক মুক্তিযুদ্ধের 52 বছর পরে আর কিছু হতে পারে না। যেমন আমি যদি বলি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের মানুষ, আমার মুক্তিযুদ্ধে বেড়ে ওঠা মানে কি, আমরা যখন দেখি বিশেষ করে মুক্তিযুদ্ধের যে নানা ধরনের গল্প পড়া, কবিতা, মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন ধরনের সাহিত্য যা রচিত হয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের বেড়ে ওঠে। যেমন আমি যদি বলি ৭১ দিনগুলো সবচেয়ে বাংলাদেশে বহুল পঠিত একটা মুক্তিযুদ্ধের উপর, একজন মা কিভাবে এই যে থেকেই তার সন্তানকে মুক্তিযুদ্ধ উৎসর্গ করা, আমি যদি বলি রুমির কথা বলি, তার জাহানারা ইমামের সন্তান, এগুলো শুনতে শুনতে কিন্তু আমাদের বেড়ে ওঠা। আমরা যদি বলি আজাদ একজন ধনী মানুষের সন্তান ছিলেন, ইস্কাটনে তাদের বাড়ি ছিল, তারা এত বড় লোক ছিল, তাদের গাড়ি রাষ্ট্রীয় কোনো গেস্ট যখন আসতো তাদের গাড়ি ধার করে নেওয়া হতো রাষ্ট্রীয় গেস্টের জন্য। এইভাবে কিন্তু একটু বড় লোকের ছেলে যে পড়ালেখা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়ারে নিজেই স্বপ্রণোদিত হয়ে মুক্তিযুদ্ধে গিয়ে সে কিন্তু ফেরত আসেনি আর। এবং আজাদের মা, যেহেতু আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করবো অভিমানে তার সংসারটাও করেনি, যতদিন আজাদের মা জীবিত ছিলেন ততদিন কিন্তু তিনি ভাত পর্যন্ত খাননি। কারণ আজাদকে যখন ধরে নিয়ে গিয়েছিল, আজাদের মা রমনা থানায় গিয়েছিলেন দেখতে, আজাদকে জিজ্ঞেস করছে, বাবা তোর কী খেতে ইচ্ছে করছে? বলছে, মা আমার দুটো ভাত খেতে ইচ্ছে করছে। মা ভাতের জন্য আনতে গেছেন, কিন্তু রমনা থানায় এসে কিন্তু আজাদকে আর তিনি পাননি। কোনোদিন 13 বছর জীবিত ছিলেন কিন্তু আর ভাতও খাননি। এই যে মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম, একটা মায়ের যে স্যাক্রিফাইস, আজাদের মতো অসংখ্য মুক্তিযোদ্ধা 30 লক্ষ যে শহীদ হয়েছেন, আজকে তাদের রক্তের প্রতি যে অবমাননা, আমি মনে করি আমাদের মতো যারা আছেন, আমরা যারা এই চেতনায় বিশ্বাস, অন্তত বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি, আমরা কখনোই এটি মেনে নিতে পারি না। আমরা তো সবসময় বলেছি তাদেরকে সতর্ক থাকা দরকার, এই যে যারা আন্দোলন করছেন কোটার, আর তাদের মধ্যে যে একটা সবসময় যে একটা আমি বলবো যে
তথ্যের যে একটা ভুল, তারা যে প্রতি মুহূর্তে কিন্তু একজন বিভ্রান্তির শিকার হয়েছেন তারা। যেমন ধরুন যেটা কোটা নিয়ে যে বিষয়টা, মেধা নিয়ে যে বিষয়টা, এটাও কিন্তু এক ধরনের কিন্তু তারা বলবো যে না বুঝেই কিন্তু কথাগুলো বলেছেন। মেধার সর্বোচ্চ স্তরে গিয়ে কিন্তু কোটাগুলো বিন্যাস করা হয়, কিন্তু বারবার বলা হয়েছে, তারা কিন্তু সেটা বিশ্বাস করেনি। এবং কোর্টের যে বিষয়টা আছেন সেখানে তো বলাই হয়েছে ওই পরিপত্র বাতিল করা হলো, 18 সনে যে পরিপত্র জারি করা হয়েছে সেটা আবার বহাল থাকলো। এরপরেও তারা আন্দোলন করছে। আচ্ছা গেল, তাদের পক্ষ হয়ে রাষ্ট্র আপিল করলো এবং তার কোর্ট কিন্তু একটা কথা বলেছে, তোমরা কোর্টে আসো, তোমাদের কথা আমরা শুনবো। তারা কোর্টে, তাদের কিন্তু কেউ যায়নি। কোটার যে সংস্কারের যারা আন্দোলন করছেন তারা কিন্তু কোর্টে যায়নি, তারা রাজপথে এটা সমাধান চেয়েছে এবং নির্বাহী বিভাগ থেকে সমাধান চেয়েছে। রাষ্ট্রের যে 3টা অঙ্গ আছে, তো কেউ তো উচ্চ আদালতের বাইরে যেতে পারবে না। 7 তারিখ যে উচ্চ আদালত এবং আদালত কিন্তু একটা সুযোগও দিয়েছেন, সরকার চাইলে পরিবর্তন করতে পারবে। সরকার তো বলে না আমরা করবই না, সরকার তো 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বারবার বলেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঝিমিয়ে যাবে না, আন্দোলন ঝিমিয়ে না, আন্দোলন তো আর আছে বলে তো আমার মনে হয় না। এখন অনেকেই বলতে পারেন ছাত্রলীগ এখন রাজপথে নেমেছে, ছাত্রলীগ তো অবশ্যই রাজপথেই থাকবে। এই সংগঠনটা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সুতরাং ছাত্রলীগ আজকে যে ক্যাম্পাসকে, আমি তো মনে করি ক্যাম্পাসকে রাজাকার মুক্ত করার দায়িত্ব এখন আমাদের সর্বশেষ বীজটুকুকে উপড়ে ফেলা দরকার আছে বলে আমি মনে করি। আপনি বলছেন যে আন্দোলন ঝিমিয়ে যাবে কিনা, আন্দোলন কি কোটা বিরোধী আন্দোলনদের হাতে আছে? এটাই তো এখন বেসিক কোশ্চেন। আন্দোলন তো এখন মানে এটা যদি কোটার আন্দোলন হতো, গত রাতের পর থেকে তো এটা কোটার আন্দোলন আছে বলে আমি মনে করি না। যেখানে স্লোগান হয় রাজাকার রাজাকার, সেখানে কি এই কোটা আন্দোলন এখন আর আছে? এখন তো এটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। স্বাধীনতা বিরোধী যারা, মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের আন্দোলন হয়ে গেছে এটা। তো এই আন্দোলনে ছাত্রলীগের এই আন্দোলনটা আমি মনে করি এখন সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের রাস্তায় নামা উচিত। এই রাজাকার যারা স্বঘোষিত রাজাকারদের বিরুদ্ধে, এখন সাধারণ মানুষের রাস্তায় নামা উচিত। কোটা আন্দোলন আপনি ঝিমিয়ে পড়ে কি? কোটা আন্দোলন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখনও এটা কোটা আন্দোলন নেই, এটা এখন স্বাধীনতা বিরোধীদের মুক্তিযুদ্ধ বিরোধী একটা আন্দোলনে রূপ নিয়েছে। এবং আমি মনে করি এখন সাধারণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা অন্তরে মুক্তিযুদ্ধকে ধারণ করে লালন করে, তাদের এখন রাস্তায় নামা উচিত এই রাজাকারদের প্রতিরোধ করার। এখন তো সেই আন্দোলন নেই বললেন যারা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনিও তাই মনে করেন? আমি মনে করি যে কোটা বিরোধী আন্দোলন এটা এখন মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী থেকে বল না, মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী একটা আন্দোলনের দিকে টার্ন নিচ্ছে। জি, এখন আসলে একই সঙ্গে শিক্ষকদেরও কিন্তু একটি আন্দোলন চলছে, সেটি প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে। আমরা সেই বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো, একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব জাকারিয়া গাজল, আপনাকে দিয়েই শুরু করি। আদালতের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন, আমরা প্রথমে শুনেছিলাম যে জনাব ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে, কিন্তু আসলে আন্দোলনটি এখনও চলছে। শিক্ষকদের যে আন্দোলন, শিক্ষাগণ কার্যত অচল বলা চলে, প্রায় 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে শিক্ষক নেতৃত্বের বৈঠকে দুটি বার এসছে। একটা হচ্ছে ফলপ্রসূ আলোচনা হয়েছে, ভুল বুঝা। আর একটা শিক্ষক নেতৃবৃন্দের যে বক্তব্য সেটা ছিল আমরা গিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো, এবং সেই সিদ্ধান্তটা কি তারা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছে। এটা হচ্ছে বাস্তবতা। কালকে একটি টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের প্রেসিডেন্টকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের পর আপনারা বলেছিলেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনি বলেছেন কোট আনকোট একদম যে আলোচনা যদি ফলপ্রসূ হতো তাহলে মাননীয় মন্ত্রীর পাশে আমার একটা হাস্যজ্জ্বল ছবি দেখা যেত। তার মানে উনি কিন্তু অনেক কথা এটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আলোচনা ফলপ্রসূ হয়নি, শিক্ষকরা তাদের দাবিতে অনড় আছে। শিক্ষায় তো ক্ষতি হচ্ছে। সালাউদ্দিন সাহেব এটা পেয়েছেন কিনা জানি, কিন্তু আমরা 80-র দশকে আমরা দেখেছি পাশ করেছে 81 সালের ছাত্র পাশ করেছে 84, এরকম একটা নীতি হয়ে গেছিলো বিশ্ববিদ্যালয়ে। মানে সেশন যে 3-4 বছর পর পর পরীক্ষা হতো। বহু কষ্টে কিন্তু আমরা সেই একটা কণ্টক সংকুল পথ পার হয়ে স্মুথ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনটা। তো আমার তো এই আন্দোলনের ফলে মনে হচ্ছে আবার শিক্ষা জীবনটা ব্যাহত হবে। কারণ দেখেন, শিক্ষকরা যদি ক্লাস না নেন, লাগাতার ক্লাস পরীক্ষা না নেন, এটা ইয়ে তো হবেই,
এটা একই সঙ্গে ছাত্রদের আবার আন্দোলনও কিন্তু। আবার আরেকটা ব্যাপার আছে, এই যে প্রত্যয় স্কিম নিয়ে যেটা, সেটা নিয়ে শিক্ষকরা বলছেন যদি এটা চালু হয় তাদের রুটি রুজির উপর এটা হস্তক্ষেপ, এবং তাদের আশঙ্কা এর ফলে মেধাবীরা আর শিক্ষকতা পেশা আসবে না। কাজে এই বিষয়গুলি খুব সংবেদনশীলতার সাথে হ্যান্ডেল করা উচিত বলে আমি মনে করি। যদিও সরকারের একটাই দেখলাম দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক, এর বাইরে কোনো উদ্যোগ এখনও দেখিনি। নিশ্চয়ই সরকার এটা নিয়ে চিন্তা করবে এবং আমার মতে যথেষ্ট গুরুত্ব দিয়ে এটা চিন্তা করা উচিত। ধন্যবাদ জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আপনাকে দিয়ে শেষ করবো, আসলে এই যে শিক্ষাঙ্গনে দুটি আন্দোলন একই সঙ্গে, শিক্ষক এবং ছাত্রদের আন্দোলন, অস্থিতিশীল একটি পরিস্থিতি, মানে এর দায় কারা নিবে, মানে শেষটা কোথায় আসলে আন্দোলনগুলো? শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো আন্দোলন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর, এটা অবশ্যই সবার স্বীকার করতে হবে। যেমন আমি যদি বলি আজকে শিক্ষকদের কর্মবিরতি চলছে, ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, এবং দুইটা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নেওয়ার পরে ক্লাস শুরু হওয়ার কথা, ওইটাও হয়নি। তো সুতরাং এক ধরনের স্থবিরতা সব জায়গায় বিরাজ করছে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর যে আশার বাণী যেটা শুনিয়েছেন, উনি শিক্ষকদের সাথে বসবেন এই ধরনের কিন্তু একটা কথা বলেছেন, এবং উনি বলছেন আমি সব কিছু রেডি করেছি, যে কোনো এটা বলবো, বলার পরে হয়তো বা শিক্ষক আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। তো আমরা অবশ্যই এটার অপেক্ষায় আছি, তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি হয়তো বা কোনো একটা যৌক্তিক সমাধান তাদেরকে দিবেন। এবং আমরাও চাই শিক্ষকরা তাদের যে দাবি দেওয়া সব কিছুকে যৌক্তিক সমাধানের মাধ্যমে ক্লাসে ফিরে যাক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আজকে যে বিশেষ করে ছাত্রদের যে প্রোগ্রামটা চলছে, এবং আমি মনে করি এটা সাময়িক একটা এই চলছে, এবং এরপরে কিন্তু এটা অবশ্যই আমি মনে করি 2-1 দিনের মধ্যে কিন্তু এটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। কারণ আন্দোলনটাকে যেহেতু একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যারা আন্দোলন করছিলেন কোটা সংস্কারের জন্য, তারা কিন্তু এখন ওই জায়গায় তারা আর নেই, তাদের এই আন্দোলনটাকে এক ধরনের কিন্তু ব্ল্যাকমেল করা হয়েছে। তো সুতরাং এটার সমাধানও কিন্তু এখন আর বলবো যে সরকারের কাছে যাওয়া, কারো কাছে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে করেন। এটা রাজপথে এক ধরনের সমাধান হয়ে গেছে এখন, যেহেতু একদম বাংলাদেশ বিরোধী কিছু স্লোগান কিংবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানগুলো আমাদের খুব বেশি আতঙ্কিত করেছে। ছাত্রদের কথা বলছি, বিশেষ করে ছাত্রদের যে বিষয়টা, ওই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়টা কিন্তু আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে কিন্তু আর কোনো কথা থাকে না এখানে। এবং আমি ছাত্রদের যে বিষয়টা এখন চলছে সেটা বলবো যে একদম বেশি বাংলাদেশের বিরোধী হয়ে যাওয়াতে এটা আন্দোলনটা তাদের হাতে নেই। সুতরাং এই আন্দোলনের আমি মনে করি এখানেই শেষ, এবং 2-1 দিনের মধ্যে খুব স্বাভাবিক হয়ে যাবে সব কিছু। এবং 7 তারিখ যে আপিল বিভাগের যে রায়টা আছে, তখন হয়তো বা এই রায়ের মধ্যে আমরা জানতে পারবো পরবর্তী পদক্ষেপ। এই যে পরিপত্র যেটাকে আবারও পুনর্বহাল করা হলো 18 সনের পরিপত্রটাকে, আপিল বিভাগের রায়ের পরে আমরা বুঝতে পারবো সেটা শেষ পরিণতি কী হবে। তো শুধু সে পর্যন্ত কিন্তু আমরা সবাই অপেক্ষা করব। এবং আমরা এটা মনে করি যে অন্ততপক্ষে বাংলাদেশের বিরোধী স্লোগান দিয়ে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদানকে কটাক্ষ করে কেউ কখনোই রাজপথে টিকে থাকতে পারেনি, আমরা অতীতেও দেখেছি, এখন সেটা দেখব। অসংখ্য ধন্যবাদ জানাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং জাকারিয়া কাজল, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।